পড়ছিলাম যে পাখি মন বুঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 13। সকালে নাস্তা করে এসে আমি আবারও ঘুমিয়েছিলাম একটু। দুপুর পর্যন্ত ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে একসাথে দুজনে লাঞ্চ করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি জিজ্ঞেস করলাম, আমরা ঘুরতে যাব না? রাহাত ভ্রু কুচকে হেসে বলল, ঘুরতে যাওয়া লাগবে? এটা আবার কেমন কথা বললেন, ঘুরবো না? তুমি নিয়ে আমার হাত ধরে টেনে পাশে বসালেন, দু হাতে গলা জড়িয়ে ধরে বললেন, অবশ্যই ঘুরবো। রোদ কমলে আমরা সমুদ্রে যাব, তুমি রেডি হও। খুশিতে আমার মুখটা বোধহয় উজ্জ্বল হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি পরবো আজ? শাড়ি পরো, মেরুন শাড়িটা। এই গরমে শাড়ি? তোমার কষ্ট হলে পরতে হবে না, অন্য কিছু পরো। না, শাড়িই পরবো। কিন্তু গরমে যে তোমার কষ্ট হবে। আপনার তো ভালো লাগবে। তিনি হেসে আমার গালে চুমু দিয়ে বললেন, এত ভালোবাসো? আমি এবার লজ্জা লুকিয়ে বলেই ফেললাম, ভীষণ। আমার একটা ভালো গুণ হলো আমি একা একা শাড়ি পরতে পারি। চাচিমণিকে দেখে দেখে শিখে ফেলেছিলাম। চাচিমণি যদি কখনো বাসায় না থাকতেন তাহলে আমি একা একা শাড়ি পরে পুরো বাড়ি টই টই করে ঘুরে বেড়াতাম। একবার তো চাচিমণি হঠাৎ করে বাড়িতে এসে দেখে ফেলেছিলেন। সেদিন যে আমি কী লজ্জাটাই না পেয়েছিলাম। চাচিমণি অবশ্য ভীষণ খুশি হয়েছিলেন, মুগ্ধ হয়ে বলেছিলেন, কি মিষ্টি লাগছে রে তোকে। শাড়ি পরতে পরতে পুরনো অনেক স্মৃতিই মনে পড়ে যাচ্ছিল। কুচি ঠিক করার জন্য আমি রাহাতকে ডাকলাম, এখানে আসুন, কুচি ঠিক করে দিন। তিনি এসে ফ্লোরে বসে পড়লেন, সবগুলো কুচি সুন্দর করে ঠিক করে দিয়ে বললেন, এবার গুছো। কুচি গুছতে গুছতে তাকে বললাম, আপনি রেডি হচ্ছেন না কেন? আমার রেডি হতে আর কতক্ষণ লাগবে, শুধু পাঞ্জাবিটা পরবো। আমি আর কথা না বাড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিতে লাগলাম। তিনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, যখন থেকে আমরা একসঙ্গে থাকবো তখন কিন্তু তুমি সবসময় শাড়ি পরবে। কেন? কারণ শাড়িতে তোমায় ভীষণ সুন্দর লাগে। ওহ, শুধু শাড়িতে? শাড়ি ছাড়াও। ও। তিনি মুখ টিপে হাসছেন, লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? কারণ তুমি একটা টিউবলাইট। আমি রেগে মেগে বললাম, কেন, কি করেছি আমি? মাত্র একটা ডাবল মিনিং কথা বললাম, অথচ তুমি বুঝতেই পারোনি। আপনি বলেছেন শাড়ি ছাড়াও ভালো লাগে, তো এখানে ডাবল মিনিংটা কি? তিনি আমাকে ছেড়ে হাসতে হাসতে বলেন, বাদ দাও। আমি ভ্রু কুচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আয়নায় নিচের দিকে তাকালাম। এরপর তার ডাবল মিনিং কথাটা মাথায় ক্যাচ করতেই বোকা বনে গেলাম আমি। কীরকম অসভ্য একটা লোক। আমি চোখ পাকিয়ে তার দিকে তাকাতেই বলল, কি, আপনি ভীষণ রকমের একটা অসভ্য লোক। তিনি এবার শব্দ করে হেউ করে হাসতে হাসতে বললেন, এতক্ষণে তাহলে বুঝলে? হুঁ। তাকে আর আশকারা না দিয়ে আমি সাজ কমপ্লিট করলাম। তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কেমন লাগছে? তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বললেন, ভীষণ ভীষণ সুন্দর। চোখ ফেরানো দেয়। আমি হাসতে হাসতে আয়নার দিকে তাকিয়ে বললাম, আমি তো জানি আমি সুন্দর। এদিকে আসো তো। হঠাৎ তার সিরিয়াসনেস দেখে অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন? আসো আগে। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম, কি? সালাম করো। আমি আরও অবাক হয়ে বললাম, কেন? করো আগে। আমি তাকে সালাম করলাম। এরপর তিনি মানিব্যাগ থেকে 1501 টাকা বের করে দিলেন আমার হাতে। আমি বিস্ময় নিয়ে চোখ দুটো ছোট ছোট করে বললাম, সালামি দিবেন, আগে বলবেন না। এখন থেকে তো আমি রোজ শাড়ি পরবো। তিনি হেসে আমাকে জড়িয়ে ধরে চুমো খেয়ে বললেন, তাই না? আমিও হেসে তাকে জড়িয়ে ধরে বললাম, আমার পাগলি বউটা। দুজনে রেডি হয়ে বের হওয়ার মুহূর্তে হঠাৎ করে বললাম, এই শুনুন। বলো জান। আমি তার হাতে শাড়ির আঁচল ধরিয়ে দিয়ে বললাম, শক্ত করে ধরে রাখুন। তিনি কিছু বুঝতে না পারলেও আঁচল ধরে রেখেছেন। এরপর সামনে হেঁটে যাওয়ার পর শাড়ির আঁচলে টান লাগতে পেছন ফিরে তাকালাম লজ্জা লজ্জা দৃষ্টিতে। তিনি বিষয়টা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেললেন। আমি হাত দিয়ে মুখ ঢেকে বললাম, কখনো তো কোনো ছেলের ঘড়িতে শাড়ির আঁচল আটকালো না, তাই? খুব শখ না? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না, এখন আর শখ নেই। এখন তো আমার জন্য আপনিই আছেন। হ্যাঁ, শুধু আমিই থাকবো সারা জীবন। তোমার উপর শুধু আমার অধিকার। জি জনাব। তিনি হেসে হাত ধরে বললেন, চলো। আমরা লাবণী পয়েন্ট সি বিচে গেলাম আগে। জীবনে প্রথম আমরা সামনাসামনি এত কাছ থেকে সমুদ্র দেখা হলো আমার। পানি দেখে আনন্দে দিশেহারা আমি। দৌড় দেওয়ার আগে রাহাত আমার হাত ধরে বললাম, বেশি পানিতে নামা যাবে না। একটু নামবো। না, ভেজাও যাবে না, লবণাক্ত পানি। একটু পা ভেজাতে পারবো? হ্যাঁ, পারবে। তিনি আমার হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতে লাগলেন। ঢেউ এসে আমার পা যখন ছুঁয়ে দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি আনন্দেই আজ মারা যাব। বড় বড় ঢেউ আসার সময় তিনি আমাকে পাজা কোলে তুলে নিয়েছিলেন, আমি যেন না ভিজে। তাই সব কিছু স্বপ্নের মতো লাগছিল। বাতাসে উঠতে থাকা আমার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে তিনি বললেন, কখনো কি ভেবেছিলে আমার সাথে এভাবে সমুদ্র বিলাস করবে? কখনো না, কল্পনাতেও না। ভাবনার বাইরে গিয়েও যখন এসব হচ্ছে তখন তোমার কেমন লাগছে? আমার চঞ্চলতা দেখে বুঝতে পারছেন না? পারছি। তাও তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। আমি কিছুটা আবেগী হয়ে বললাম, আমার ভাঙাচোরা জীবনটা খুব কাছ থেকেই দেখেছেন আপনি। জীবনে আমার উত্থানের চেয়ে পতনটাই বোধহয় বেশি ছিল। বাবা মা থেকেও নেই। বুঝতে পারার পর চাচু আর চাচিমণিকে আমার বাবা মা হিসেবে জানলাম।
তবু কোথাও যেন একটা কিন্তু থেকেই যেত। কত মানুষের কত কটূক্তি সহ্য করেছি, আপনার অবহেলা সহ্য করেছি। ভালোবাসা কি স্বপ্ন কি আমি জানতামই না। আমার জীবনে না কখনো ভালোবাসা ছিল না, আর না কখনো কোনো স্বপ্ন ছিল। এরপর রূপকথার রাজকুমারের মতো আপনার আবির্ভাব হলো আমার জীবনে, একদম নতুন করে। আমার চেনা আগের রাহাত আর এখনকার রাহাত একদম আলাদা। এখনের রাহাত আমাকে ভালোবাসতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে। শুধু তাই নয়, অদেখা স্বপ্নও পূরণ করেছে। আমার রংহীন জীবনে রং নিয়ে এসেছে, পাখির মতো উঠতে শিখিয়েছে। দিন শেষে মুখ গোজার জন্য একটা শান্তির বুক দিয়েছে। এক জীবনে এর চেয়ে বেশি আর কি চাই বলুন? না চেয়েও আমি সব পেয়ে গেছি। এরপরও কি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে হবে? এতক্ষণ তিনি মুগ্ধ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলেন। এবার আমার দুগালে হাত রেখে আদর আদর কণ্ঠে বললেন, আমার বউটাকে আমি এভাবেই সব সময় পাখির মতো উঠতে দেখতে চাই। আমি হেসে দীর্ঘশ্বাস নিয়ে বললাম, জানেন, জীবনে আমি যাই খুব করে চেয়েছি তার 80%ই আমি কখনো পাইনি। তাই আমি তোমার এই ধারণা মিথ্যে প্রমাণ করে দেব। আমার ভয় হয়। কেন? আপনাকে হারিয়ে ফেলার ভয়। এত সুখ আমার কপালে সইব তো? তিনি আমাকে তৎক্ষণাৎ তার বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, অবশ্যই শুইবে। দুঃখ তোমাকে ছোঁয়ার আগে তোমার জীবনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। কখনো এমনটা ভাববে না যে আমরা আলাদা হয়ে যাব। আমার তো মাঝে মাঝে ভয় হয় শেষে আবার তুমি আমাকে ছেড়ে না যাও। আমি বিস্ময় নিয়ে বুক থেকে মুখ তুলে বললাম, আমি কেন আপনাকে ছেড়ে যাব? তোমার চাচু আর তোমার চাচিমণির প্রতি তোমার যা টান, তুমি তো আমার থেকেও তাদের বেশি ভালোবাসো। যখন তারা জানবে তখন যদি বলে আমাকে ছেড়ে দিতে, আর তুমিও যদি আমাকে তখন ছেড়ে। আমি তার মুখের উপর হাত রেখে বললাম, এমনটা কখনোই হবে না। আমি মরে গেলেও আপনাকে ছাড়তে পারবো না। সত্যি ছেড়ে চলে যাবে না তো? আমি তখন হেসে সুর দিয়ে এক লাইন গিয়ে বললাম, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তার চোখ ছলছল করছিল। এর মাঝে গান শুনে হেসে আমাকে ফের বুকে জড়িয়ে ধরে বলল, এখনও অনেক প্রেম বাকি, অনেক। সমুদ্রের ঢেউ এসে কখন যে আমাদের অর্ধেক ভিজিয়ে দিয়েছে আমরা টেরই পাইনি। পানিতে নামার সময় আমরা জুতা খুলে বালির উপর রেখে এসেছিলাম। পানি থেকে উঠে তিনি এক হাতে আমার এবং তার জুতাগুলো হাতে নিলেন, অন্য হাত দিয়ে আমার হাত ধরে রেখেছেন। আমাকে নিয়ে একটা আমের দোকানে দাঁড়ালেন তিনি। সেখানে দোকানের বসার একটা টুল ছিল। আমাকে বললেন, বসো। এরপর দোকানিকে একটা আম মাখিয়ে দিতে বলে তিনি একটা পানির বোতল কিনলেন। এরপর হাঁটু মুড়ে নিচে বসে আমার পায়ের বালুগুলো সুন্দর করে হাত দিয়ে ধুয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে আছি। ভেবেছিলাম হয়তো পানির বোতল আমাকে দেবে আর আমি ধুয়ে নেব, কিন্তু আমার ভাবনার মাঝে পকেট থেকে টিস্যু বের করে পা মুছে জুতা পরিয়ে দিয়ে বললেন, এবার এখানে দাঁড়াও, আমি পা ধুই। আমি উঠে দাঁড়িয়ে তার পা ধোয়া দেখছি। এত ভালোবাসা, এত যত্ন আল্লাহ আমার কপালে লিখে রেখেছিলেন। আমরা একদম খেয়ে দিয়ে সন্ধ্যায় হোটেলে ফিরেছি। ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুম লেগে আসছিল আমার। চোখ বন্ধ করে শুয়েছিলাম। কিছুক্ষণ বাদে চুলে বিলি কাটার অনুভব হতেই চোখ মেলে দেখি তিনি আমার পাশে শুয়ে চুলে বিলি কেটে দিচ্ছেন। আমি একদম ছোট বিড়াল ছানার মতো তার বুকের মধ্যে গিয়ে গুটিসুটি মেরে শুলাম। যতটা শক্ত করে জড়িয়ে ধরা যায় তার চেয়েও বেশি শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করলাম। মনে হচ্ছিল যদি পারতাম একদম বুকের মধ্যে ঢুকে যেতাম। আমার এমন পাগলামি দেখে আমার মুখে অনেকগুলো চুমু খেয়ে তিনি আদর মাখা স্বরে বললেন, আমার জান, আমার সোনা, আমার টুনো পাখি। এই খুনসুটির মাঝে হঠাৎ করে ব্যাঘাত ঘটালো আমার ফোনের বিদঘুটে রিংটন। আমার দুনিয়া এখন আর আমি রাহাতকে ছাড়া কিছুই বুঝি না, বুঝতেও চাই না। অযথা কল কেন আসবে? তিনি ফোনটা নিয়ে আমার হাতে দিয়ে বললেন, আম্মু কল দিয়েছে। আমার ফুরফুরে মুড উবে গেছে একদম, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এই অসময়ে কেন চাচিমণি কল করেছে? আমি তড়াক করে শোয়া থেকে উঠে বসলাম। কল রিসিভ করে বললাম, হ্যাঁ চাচিমণি বলো। এদিকে রাহাত ভাই আমার কোমর জড়িয়ে ধরেছেন। সুরসুরি লাগছিল বিধায় আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম। একবার একটু চেঁচিয়ে উঠেছি। চাচিমণি তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি থতমত করে বললাম, কিছু না, বিড়াল এসেছিল একটা। রাহাত ভাই শব্দহীনভাবে শরীর কাঁপিয়ে হাসছে আমার কথা শুনে। আমি চোখ গরম করে একবার তার দিকে তাকিয়ে চাচিমণির সাথে কথা বলাতে মনোযোগ দিলাম। চাচিমণি প্রথমে আমার খোঁজ খবর নিয়ে বললেন, কালকে সকালে তোর চাচ্চুর কাছে মাছ আর মাংস রান্না করে পাঠিয়ে দিব, তুই ক্লাসে যাওয়ার আগেই ফ্রিজে রেখে খাস। এ কথা শুনে আমার রক্ত হিম হয়ে গেল যেন সাথে সাথে। কাল তো চাচ্চু এসে আমাকে হোস্টেলে পাবে না, কি হবে এবার? আমি কোনোরকম নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা রাখছি। চাচিমণি কল রাখতে রাহাত আর আমাকে কিছু বলার সুযোগই দিল না। এক হাতে টেনে বুকে নিয়ে একদম শক্ত করে জড়িয়ে ধরল। ওইদিকে চিন্তায় আমার দম বন্ধ হওয়ার উপক্রম।